হ্যালো, কৌশিক ও স্মৃতির তরফ থেকে আরোহণী সবাইকে আমাদের শুভ সন্ধ্যা, শুভেচ্ছা, ভালোবাসা আর বড়দের প্রণাম। আমার ধারণা আমাদের কাছে বড় একজন হলেও আছে। আমরা আজকে ছড়া বলছি না, আমরা প্রথমে ভেবেছিলাম কিভাবে নিয়ে একটা স্ক্রিপ্ট বানাবো, কিন্তু সময়ের অভাবে আমাদের সময়ের অভাবে করে উঠতে পারিনি। তো দুজনে অন্তর্মধ্যে কিছু রবীন্দ্রনাথের লেখা পাঠ করব। রবীন্দ্রনাথের মহল থাকলো আমরা দুজন। গান বা নাচে মিউজিক ব্যবহার হয়, তাই জন্য যারা কথা বলেন অতটা, যারা শিল্পী তাদের অসুবিধে হয় না, কিন্তু যখন পাঠ হয় তখন কথা বললে খুব অসুবিধা হয়। তো সেই জন্য একটু অনুরোধ করবো যারা পেছনে আছে, এই আমাদের সামান্য একটু অনুষ্ঠান, তাই জন্য কিছু প্রশংসন হবে অমৃত যেহেতু। তো আমি শুরু করছি একটু অমৃত দিয়ে, মধু দিয়ে কৌশিক শেষ করবে। রবীন্দ্রনাথের স্ত্রীর পর্যায়ে খুব প্রাসঙ্গিক। রবীন্দ্রনাথ এমনই একজন মহামানব যে আজও আমরা মেয়েরা এই কথাগুলো যখন শুনবো, জানবো বা আগে যারা শুনেছি যে কতখানি প্রাসঙ্গিক তিনি, আজও মনে হয় গতকাল লেখা। শ্রীচরণ কমলেশ্বর, আজ 15 বছর আমাদের বিবাহ হয়েছে। আজ পর্যন্ত তোমাকে চিঠি লিখিনি, চিরদিন কাছেই পড়ে থাকি। মুখের কথা অনেক শুনেছ, আমিও শুনেছি। চিঠি লেখার মতো ফাঁকটুকু পাওয়া যায়নি। আজ আমি এসেছি তীর্থপথে, শ্রীক্ষেত্রে। তুমি আছো তোমার আপিসের কাজে। শামুকের সঙ্গে পুরুষের যে সম্বন্ধ, কলকাতার সঙ্গে তোমার তাই। সে তোমার দেহমনের সঙ্গে এঁটে গিয়েছে, তাই তুমি আপিসে ছুটির দরখাস্ত করলে না। বিধাতার তাই অভিপ্রায় ছিল, তিনি আমার ছুটির দরখাস্ত মঞ্জুর করেছেন। আমি তোমাদের মেজ বোন। আজ 15 বছর পরে এই সমুদ্রের ধারে দাঁড়িয়ে জানতে পেরেছি আমার জগৎ এবং জগদীশ্বরের সঙ্গে আমার অন্য সম্বন্ধ আছে। তাই আজ সাহস করে এই চিঠিটা লিখছি। এই তোমাদের মেজ বইয়ের চিঠি নয়। তোমাদের সঙ্গে আমার সম্বন্ধ কপালে যিনি লিখেছিলেন, তিনি ছাড়া যখন সেই সম্ভাবনার কথা আর কেউ জানত না, সেই শিশু বয়সে আমি আমার ভাই একসঙ্গে সান্নিপাতিক জ্বরে পড়ি। আমার ভাইটি মারা গেল, আমি বেঁচে উঠলাম। পাড়ার মেয়েরাই বলতে লাগলো, মেয়েরাই মেয়ে কিনা, তাইও বাঁচল। বেটা ছেলে করে কি আর লোক দেবে তো? চুরি বিদ্যাতে জম পাকা, দামি জিনিসের পরে তাই আমার মরণ নেই। সেই কথাটাই ভালো করে বুঝিয়ে বলার জন্য এই চিঠিখানি লিখতে বসেছি। যেদিন তোমাদের দূর সম্পর্কে মামা তোমার বন্ধু নীরবকে নিয়ে কোণে দেখতে এলি, তখন আমার বয়স 12। দুর্গম পাড়াগাঁয়ে আমাদের বাড়ি। সেখানে দিনবেলা শিয়াল ডাকে। স্টেশন থেকে 7 দিন চ্যাকড়া গাড়িতে এসে বাকি 3 মাইল কাঁচা রাস্তায় পালকি করে তবে আমাদের গায়ে পৌঁছানো যায়। সেদিন তোমাদের কি হয়রানি, তার উপর আমাদের বাংলাদেশের রান্না। সেই রান্নার প্রহসন আজও মামা বলেন। তোমাদের বড় বউয়ের রূপের অভাব মেজ বউকে দিয়ে পূরণ করবার জন্য তোমার মায়ের একান্ত জেদ ছিল। তুমি এত কষ্ট করে আমাদের সে গায়ে তোমরা যাবে কেন? বাংলাদেশে ফিরে যকৃৎ, অম্লসী এবং ফোনের জন্য কাউকে খোঁজ করতে হয় না। তারা আপনি এসে যেতে পারে, কিছুতে ছাড়তে চায় না। বাবা ধূপ করতে লাগলেন, মা ধূপ জ্বালানো জপ করতে লাগলেন। শহরে দেবতাকে পাড়া গায়ে পূজারি কি দিন সন্তুষ্ট করবে? মেয়ে
ভালোবাসা, কিন্তু সে রূপের গুরুত্ব নেই। যে ব্যক্তি দেখতে এসেছে সেটাকে যে দামই দেবে সেই তার দাম। তাই তো হাজার রূপে হলেও মেয়ে মানুষের সহজ কিছুতে ঘটছে না। সমস্ত বাড়ি, এমনকি সমস্ত পাড়ার এই আতঙ্ক আমার বুকের মধ্যে পাথরের মতো চেপে বসল। সেদিনকার আকাশের যত আলো এবং জগতের সকল শক্তি যেন 12 বছরের একটি পাড়াগাঁয়ের মেয়েকে দুইজন পরীক্ষকের 2 জোড়া চোখের সামনে শক্ত করে তুলে ধরার জন্য পেয়াদাগিরি করছিল। জায়গা ছিল না। সমস্ত আকাশকে কাঁদিয়ে দিয়ে বাঁশি বাজতে লাগলো। তোমাদের বাড়িতে এসে উঠল। আমার ফুলগুলি সবিস্তারে খতিয়ে দেখেও ভিন্ডির দল স্বীকার করলে মোটের উপর আমি সুন্দরী বটে। সে কথা শুনে আমার বড় জায়ের মুখ গম্ভীর হল। কিন্তু আমার রূপের দরকার কি ছিল তাই ভাবি। রূপ জিনিসটাকে যদি কোনো সেকেন্ডে গঠিত বঙ্গভূমিকা দিয়ে গড়তেন তাহলে ওটা আদর থাকতো। কিন্তু ওটা যে কেবল বিধাতা নিজের আনন্দে করেছেন, তাই তোমাদের ধর্মের সংসারে ওর দাম নেই। আমার যে রূপ আছে সে কথা ভুলতে তোমার বেশি দিন লাগেনি। কিন্তু আমার যে বুদ্ধি আছে সেটা তোমাদের পদে পদে স্মরণ করতে হয়েছে। ওই বুদ্ধিটা আমার এতই স্বাভাবিক যে তোমাদের ঘরকন্যার মধ্যে এতকাল কাটিয়েও আজও সে টিকে আছে। মামা এই বুদ্ধিটার জন্য ভীষণ উদ্বিগ্ন। মেয়ে মানুষের মধ্যে এক গালায় যাকে বাধা পেলে চলতে হবে, সে যদি বুদ্ধিকে মেনে চলতে চায় তবে ঠোকর দিয়ে তার কপাল ভাঙবে। কিন্তু কি করবো বলো, তোমাদের ঘরের বই যতটা বুদ্ধি দরকার বিধাতা অসতর্ক হয়ে আমাকে তার চেয়ে অনেকটা বেশি দিয়ে ফেলেছেন। সে আমি এখন ফিরিয়ে দিই কাউকে। তোমরা আমাকে নিজেরটা বলে দুবেলা গাল দিয়েছ। কোনো কথাই হচ্ছে অক্ষমের সান্ত্বনা, অতএব সে আমি ক্ষমা করব। আমার একটা জিনিস তোমাদের ঘটনার বাইরে ছিল, সেটা কেউ তোমরা জানো না। আমি লুকিয়ে কবিতা লিখতাম। সে ছাই পাশ যাই হোক না কেন, সেখানে তোমাদের অন্দরমহলে পাঁচিল ওঠেনি। সেখানেই আমার মুক্তি, সেইখানে আমি আমার মধ্যে যা কিছু তোমাদের মেজ বউকে ছাড়িয়ে গেছে সে তোমরা পছন্দ করনি, চিনতেও পারো। আমি যে কবি সেই কোনো বছরেও তোমাদের কাছে ধরা পড়েনি। সব আনন্দ সকল আঘাত দুহাত দিয়ে জড়িয়ে আছেন। সবার সঙ্গে হাসেন রবীন্দ্রনাথ, সবার জন্য একলা কাঁদেন। তো রবি ঠাকুর এমন একটা ব্যাপার আমাদের সবাই জড়িয়ে আছে। ছোট্ট দুটো ঘটনা অচিন্ত কুমার সেনের সবাই জানেন, পরম শ্রীরামকৃষ্ণের রচয়িতা। তো অচিন্ত কুমার সেন আমন্ত্রিত হয়েছে একটা সভাতে সভাপতিত্ব করার জন্য। ঠিক আছে, অচিন্তবাবু গেছেন, অনুষ্ঠান শুরু হয়েছে, গান শুরু হয়েছে। আরে আমার ছেড়ে খুব ভালো কথা। তো লোকে
নাও। বন্ধ করে তো অচিন্ত মন দিয়ে গান শুনছেন, গান শেষ হলো আবার একজন গায়িকা গান করেছেন, হারে রে রে রে, তারপরে আবার একজন হারে রে রে, তারপরে আবার হারে রে রে, অচিন্ত একটু অবাক হল। তো তাকাচ্ছেন, তো যিনি অচিন্ত এই সবাই নিয়ে এসেছেন তার দিকে তাকাতে ব্যাপার বলতে এখানে তোমাদের যে একটা প্রতিযোগিতা দাঁড়িয়েছিল তাকে বলুন তোমরা বলেছো রবীন্দ্র উৎসব সেই জন্য নিয়ে এসেছি। তখন বললেন না স্যার, অ্যাকচুয়ালি এই মেয়ে যে আমাদের অফিসে প্রথম জয়েন করেছে তার মামার একটা গানের স্কুল, তো সেই গানের স্কুলে আমাদের অফিসে সব মেয়ে যোগ দিয়েছে। এই গান তাদের সবাইকে শেখানো হয়েছে, তাই একটা গানই এখন পর্যন্ত সবাই করেছে। এই অবস্থা। শিবরাম চক্রবর্তী আরো একটা কি বলবে, তারাপদ রায়ের নাম সবাই আমরা জানি। তো তারাপদ রায় খুব দূরের নয়, এমন একটা বান্ধবী, কাছের বান্ধবী নয়, এমন এক বান্ধবীকে নিয়ে শিবরাম চক্রবর্তীর কাছে গেছে একটা অনুষ্ঠানে, তাকে আমন্ত্রণ জানিয়ে। তো শিবরাম বাবু দুজনকে আপাত মস্তক দেখলেন, দেখেই বললেন তো বেশ, এই তুমি ওকে বিয়ে করছো না কেন? আমি একটু বলছি যে আমি একটু ভাবে এরকম বলছি মেয়ে একটু সম্পত্তি, সে বলছে না না আমার ওকে পছন্দ, বল আপনি আমাকে বিয়ের প্রস্তাব দিন। সুব্রতবাবু ভেরি হাই আইকিউ। সুব্রতবাবু বললেন সে তো হবার মানে মা, আমার যার সঙ্গে বিয়ে হবে সে তো ঝরিয়া চলে গেছে। মেয়ে কিন্তু ভাবতে একটু ঝরিয়া, হ্যাঁ রবি ঠাকুর তো কবেই বলে গেছেন ফাগুনের ফুল যায় ঝরিয়া। তো রবি ঠাকুরের রসের মানে রসের ধার, আমি দুটো রবীন্দ্রনাথ চিনি করছি, এই লেভেলের হতে পারে এটা রবীন্দ্রনাথ আমাদের দেখিয়েছেন। চিহ্নপত্র বলে একটা করবো, ইন্দিরা দেবীকে লেখা, সবাই জানে যে রবীন্দ্রনাথ ছোট ইন্দিরা দেবীকে চিঠি লিখতেন, তুমি রোজ দুটো করে ডিম খেয়ে একটি মাত্র খবর পেয়েই খুশি হয়ে তোমাকে চিঠি লিখতে এসেছে। আমি ঠিক দুটি করেই ডিম খাই, কিন্তু একটি মাত্র ক্লাসেও পড়ি না। সেইটাতে আমার মুশকিল বৃদ্ধি, কেননা যদি আমার ক্লাস থাকতো, যদি আমাকে নামটা মুখস্থ করতে হতো, তাহলে সবসময় আমার কাছে লোক আলাদা করতে পারতো না। আমি বলতে পারতো আমার সময় নেই, আমাকে এক্সামিন দিতে হবে। তোমার ভারী সুবিধে, তোমার কাছে কোয়েম্বাটুর থেকে, ত্রিম্বাকো থেকে, কাঞ্জিভারম থেকে, কামসপেক্টা থেকে, মক্কা থেকে, মদিনা থেকে, মস্কো থেকে যখন তখন নানা জাতির লোক মানব জাতির ভবিষ্যৎ সম্বন্ধে পরামর্শ নিতে আসেন না। তারা জানেন যে মার্চ মাসে আমাকে ম্যাট্রিকুলেশন দিতে হবে। আমি তাই এক একটা মনে করি আমি ম্যাট্রিকুলেশন দিলে নিশ্চয়ই ফেল করবো, আর ফেল করার সুবিধে 2 বছর ম্যাট্রিকুলেশন দেওয়া যায়। আর তাহলে ত্রিম্বাকু থেকে, মেজুরি, নবগড় থেকে, বেলপাড়া থেকে সরকার লোক আমার কাছে বন্ধ হয়ে যায়। এবারে ভানু সিংয়ের কথা আমি বলছি, এটা অনেকে হয়তো আগে করেছে। অক্টোবর 1887, কত বছর আগে আমরা নিজেরাই হিসেব করি। আমি প্রায় 1 মাস কাল দার্জিলিংয়ে কাটিয়ে, আপনার পত্র কলকাতায় আমার জন্য অপেক্ষা করছিল। আমি ফিরে এসে কথা একটু এই তো দার্জিলিং এসে পথে বেয়ে খুব ভালো রকম বিহেভ করেছে, বড় একটা কাঁদিনি, খুব চেঁচামেচি গোলমালও করেছে, উড়িয়েও দিয়েছে, হাতও ধরেছে এবং পাখি কেটে গেছে, কিন্তু পাখি কোথাও দেখতে পাওয়া যায়।
সারা ঘাটে স্টিমারের ওপাশে লোহা হাঙ্গামা, রাত্রি 10টা, জিনিসপত্র সহস্র, কুড়ি গোটা কত, মেয়ে মানুষ 5টা এবং পুরুষ মানুষ এই একটি। নদী পেরিয়ে একটা ছোট রেলগাড়িতে ওঠা গেল, তাদের চারটে করে সজ্জা। আমরা 6টি মনীষী, মেয়েদের এবং অন্যান্য জিনিসপত্রের ডেলিস কম্পার্টমেন্টে তোলা গেল। কতটা সুন্দর শান্ত হলো তাদের কিন্তু ততটা হলো ডাকাডাকি, হাঁটাহাঁটি, ছুটোছুটি নিতান্ত অল্প হয়নি। তবু বলেন আমি কিছুই করিনি। অর্থাৎ আস্ত মানুষ একেবারে আস্ত রকম দেখলে যেরকমটা হয় সেই রকম মূর্তি ধারণ করলে ঠিক পুরুষ মানুষের উপযুক্ত। কিন্তু এই দুদিনে আমি এত বাক্স খুলেছি এবং বন্ধ করেছি এবং বেঞ্চি নিচে থেকে ঘুরেছি এবং উক্ত স্থান থেকে কিনে বের করেছি এবং এত বাক্স এবং পুটলির পিছনে আমি ফিরেছি এবং এত বাক্স এবং পুটলি আমার পিছনে অভিশাপের মতো ফিরেছি এবং হারিয়েছি এবং এতদিন পাওয়া গেছে এবং পাওয়া যায়নি এবং পাওয়ার জন্য একটু চেষ্টা করা হচ্ছে এবং যাচ্ছে না। যেগুলো 26 বছর বয়সী সন্তানের দৃষ্টি এমনটা আমার ঠিক বাক্স হয়ে গেছে। বাক্স দেখলে আমার দাঁতে দাঁত লাগে। যখন চারদিকে চেয়ে দেখি বাক্স কেবল বাক্স, ছোট বড় মাঝারি হালকা এবং ভারী কাঠের, টিনের এবং পশুচর্মের এবং কাপড়ের, নিচে একটা, ওপরে একটা, পাশে একটা, পিছনে একটা। তখন আমার দাঁতে দাঁতি, হাঁকাহাঁকি, ছুটি করার স্বাভাবিক শক্তিকে একেবারে তখন আমার শূন্য দৃষ্টি, শুষ্ক মুখ এবং দৃঢ় ভাব দেখলে নিতান্ত কাপুরুষের মতোই হয়। অতএব আমার সম্বন্ধে নয়ের যা মত দাঁড়িয়েছি তা হলো যা। তারপরে আমি আরেকটা গাড়িতে গিয়ে শুনি, সে গাড়িতে আর দুটি বাঙালি ছিলেন, তারা ঢাকা থেকে আসছেন। তাদের মধ্যে একজনের মাথা টাকিয়ে প্রায় পরিপূর্ণ এবং ভাষা অত্যন্ত বাংলা। তিনি আমাকে জিজ্ঞেস করলেন, আপনার পিতা দার্জিলিংয়ে ছিল? লক্ষ্মী থাকলে যথোচিত উত্তর দিতে পারত। সে হয়তো বলতো তিনি দার্জিলিংয়ে ছিল, কিন্তু তখন দার্জিলিং বড় ঠান্ডা ছিলেন বলে তিনি বাড়ি ফিরে গেছেন। আমার মুষ্টির মতো এমন বাংলা জোগাড়। শিলিগুড়ি থেকে দার্জিলিং ক্রমাগত শয়ের উচ্ছ্বাস শক্তি। ও মা, কি চমৎকার, কি আশ্চর্য, কি সুন্দর! কেবলই আমাকে ঠেলে আর বলে, দেখো দেখো। কি করি, যা দেখায় তাই দেখতে হয়। কখনো বা গাছ, কখনো মেয়ে, কখনো একটা দুর্জয় খালা নাকওয়ারি পাহাড়ি মেয়ে, কখনো এমন কত কি যা দেখতে দেখতেই গাড়ি চলে যাচ্ছে এবং সব দুঃখ হচ্ছে পুরোপুরি কিছুই দেখতে পেল। গাড়ি চলতে থাকলো, মনে ঠান্ডা, তারপরে মেঘ, তারপরে সর্দি, তারপরে হাঁচি, তারপরে শাল, কম্বল, বালাকোষ, মোটা মোজা, পা কনকন, হাত ঠান্ডা, মুখ নীল, গলা ভারবার, ঠিক তারপরে আবার সেই বাক্স, সেই ব্যাগ, সেই বিছানা, সেই পুটুলি, মুখের ওপর মুখ, বুকের ওপর বুকে, ব্রেক থেকে জিনিসপত্র দেখে নেওয়া, চিনে নেওয়া, মুখের মাথায় চাপানো, সাহেবকে রসিদ দেখানো, সাহেবের সঙ্গে তর্ক বিতর্ক, জিনিস খুঁজে না পাওয়া এবং সেই হারানো জিনিস পুনরুদ্ধারের জন্য বিভিন্ন ব্যবস্থা করা। এটি আমার ঘণ্টাচারের সময়। নমস্কার।